হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি একটা ছোট্ট টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে ডায়াবেটিস বা সুগার। তো ডায়াবেটিসটা আজকের দিনে আমাদের মানে বাঙালির ঘরে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু ডায়াবেটিসটা এসে গেছে। তো ডায়াবেটিসটা কি এবং ডায়াবেটিসটা কেন হয়? ডায়াবেটিস কিন্তু আমাদের শরীরেরই একটি লক্ষণ। ডায়াবেটিস কিন্তু আলাদা করে আমাদের শরীরে জন্ম নেয় না। আমাদের শরীরে কিন্তু ডায়াবেটিস অলরেডি আছে, কিন্তু যাদের বলে যে ডায়াবেটিস হয়েছে, বলে যে ডায়াবেটিস আমার সুগার বেড়েছে, সুগার হয়েছে। সুগার কিন্তু আমাদের শরীরেরই একটি অংশ। তার লেভেলটা কখনো বাড়ে এবং লেভেলটা কখনো কমে। এবার সেটা নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমেই আমি বলি, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনাদের সাথে সাথে যারা দেখছেন আপনাদের সাথে সাথে প্রত্যেকে শেয়ার করারও চেষ্টা করবেন। কারণ কি, আপনাদের সাথে সাথে তাদেরও দরকার যারা এতটা এই জিনিসটা নিয়ে জানেন না, তাদের জন্য, সকলের জন্য। এবং আমার একটাই হাম্বল রিকোয়েস্ট যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে। তো নমস্কার, আমি তুয়া। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের লক্ষণটা কি? ডায়াবেটিস এটা কি জানতে গেলে আমাদের দুটি বিষয় খুব ভালোভাবে আগে জানতে হবে। সেই দুটি বিষয় কি? সে দুটি বিষয় হচ্ছে ইনসুলিন কি কাজে লাগে আর গ্লুকোজ কি কাজে লাগে। ইনসুলিন কি কাজে লাগে আর গ্লুকোজ কি কাজে লাগে। আমাদের প্রথমে জানবো যে গ্লুকোজ। আমরা যখন শর্করা জাতীয় খাবারগুলি খাই, অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো খাচ্ছি, তখন ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে রক্তের সাথে মেশে, তাকে বলা হচ্ছে গ্লুকোজ। আমরা যখন শর্করা জাতীয় খাবারগুলো খাচ্ছি, অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো খাচ্ছি, তখন সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ভেঙে রক্তের সাথে আমাদের মিশে যায়, তাকে বলা হচ্ছে গ্লুকোজ। দেহের শক্তির সঞ্চয় করে এই গ্লুকোজ। গ্লুকোজ আমাদের শরীরকে শক্তি দেয়। চাল, চিনি, এইসব জাতীয় খাবারগুলি, ডাল, আলু, ভুট্টা, এইসব জাতীয় খাবারগুলিতে আমাদের কার্বোহাইড্রেট রয়েছে। কার্বোহাইড্রেট রক্তের সঙ্গে মিশলে তাকে গ্লুকোজ বলা হচ্ছে। একটু আগেই বললাম যে কার্বোহাইড্রেটটা যখনই ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে রক্তের সাথে মিশে যাচ্ছে, তখন সেটা গ্লুকোজে পরিণত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ আমাদের শরীরে শক্তি প্রদান করছে। এই গ্লুকোজ আমাদের শরীরে শক্তি প্রদান করছে। শক্তির প্রধান উৎস হচ্ছে গ্লুকোজ। শক্তির প্রধান উৎস হচ্ছে আমাদের শরীরের মধ্যে থাকা গ্লুকোজ। এরপরে আসছি ইনসুলিন। ইনসুলিন কি? ইনসুলিন গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিন গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিনকে বলা হয় কোষের চাবি। ইনসুলিন গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনকে বলা হয় কোষের চাবি। অর্থাৎ প্রত্যেকটি কোষের ভিতরে গ্লুকোজ প্রবেশ করে। এই গ্লুকোজ প্রবেশ করার জন্য ইনসুলিনের প্রয়োজন হয়। প্রথমে গ্লুকোজটা বলেছি, এরপরে আসছি ইনসুলিনটা। হচ্ছে ইনসুলিন গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিনকে বলা হয় কোষের চাবি। অর্থাৎ প্রত্যেকটি কোষের ভিতর গ্লুকোজ যখন প্রবেশ করছে, এই গ্লুকোজ প্রবেশ করার সময় ইনসুলিনের প্রয়োজন হচ্ছে। ইনসুলিন যদি কোষের উপরে এসে না পড়ে, তাহলে কোষে তখনই গ্লুকোজ প্রবেশ করতে পারবে না। ইনসুলিন যদি কোষের উপরে এসে না পড়ে, কখনোই কিন্তু গ্লুকোজ ইনসুলিনে প্রবেশ করতে পারবে না। তাই আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস অগ্নাশয় বা প্যানক্রিয়াস কোনো ধরনের সমস্যা হয়, তখন ইনসুলিন প্রোডাকশন করে না। আর ইনসুলিন যদি প্রোডাকশন না করে, তাহলে কিন্তু তখন আমাদের শরীরে শর্করা জাতীয় খাবারগুলি আমরা যেগুলো খাই, যেগুলো সুগার জাতীয় খাবার, সেগুলি রক্তের সাথে অতিরিক্ত পরিমাণে মিশে যায়। তার মানে কি বললাম? যখনই গ্লুকোজ আমাদের কোষের মধ্যে প্রবেশ করতে পারছে না, তখনই কিন্তু অগ্নাশয় বা প্যানক্রিয়াস কোনো ধরনের আমাদের যখন সমস্যা হচ্ছে, তখন ইনসুলিন প্রোডাকশন কিন্তু করছে না।
ইনসুলিন প্রোডাকশন যখনই বন্ধ করে দেওয়া হচ্ছে, তখনই আমরা যে শর্করা জাতীয় খাবারগুলোকে খাচ্ছি সেগুলোর লেভেলটা বেড়ে গিয়ে, সুগার জাতীয় খাবারের লেভেলটা বেড়ে গিয়ে অতিরিক্ত পরিমাণে আমাদের রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। তখন রক্ত এই গ্লুকোজ লেভেলে বৃদ্ধি পায়, তখন এই রক্তে এই গ্লুকোজ লেভেলটা বৃদ্ধি পাচ্ছে। যখন প্যানক্রিয়াস ইনসুলিন প্রোডাকশন না করে তখন ঠিক মতো সেলের ভিতরে গ্লুকোজ প্রবেশ করে না। যখন প্যানক্রিয়াস ঠিক মতো সেলের ভিতরে গ্লুকোজকে প্রবেশ না করাচ্ছে, ফলে আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু ঠিক মতো সেলের ভেতরে গ্লুকোজ প্রবেশ করছে না, ইনসুলিন যখন ঠিক মতো প্রোভাইড না পাচ্ছে আমাদের শরীর। এরপরে আসছি, ফলে আমাদের কি হয়, আমাদের শরীর কিন্তু তখন শক্তি পায় না। আর দেহ যদি শক্তি উৎপাদন না করে বা শক্তি উৎপন্ন না করে, তখন বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের দেখা যাচ্ছে। তাহলে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যখন আমাদের রক্তে এরকম গ্লুকোজের লেভেল বৃদ্ধি পাচ্ছে, যখন প্যানক্রিয়াস ইনসুলিন প্রোডাকশন করছে না, তখন ঠিক মতো সেলের ভেতরে গ্লুকোজ কিন্তু পৌঁছচ্ছে না। তখন কি হচ্ছে, আমাদের শরীরে কিন্তু শক্তি উৎপন্ন বা শক্তি উৎপাদন হচ্ছে না। আর দেহ যদি শক্তি উৎপাদন না করে, তখন কিন্তু আমাদের শরীরের অনেক রকম প্রবলেম চলে আসছে এবং তার সাথে আমাদের শরীরের কার্যক্ষমতাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এটার লক্ষণ বারবার প্রস্রাব যাওয়া। যখন এই যে গ্লুকোজের পরিমাণ, ইনসুলিনের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যাচ্ছে, তখনের লক্ষণটা কি? তখনের লক্ষণটা হচ্ছে বারবার প্রস্রাব যাওয়া, প্রচন্ড পরিমাণে জল পান করা, একদম টাইমে টাইমে জল তেষ্টা পাওয়া এবং ওজন কমে যাওয়া বা ওজন বৃদ্ধি পাওয়া। দেহ যদি দুর্বল হয়ে থাকে, ব্রেনও কিন্তু ঠিকমতো কাজ করে না। কি কি জিনিস বললাম, যে লক্ষণ হচ্ছে বারবার প্রস্রাব যাওয়া, এবং এর সাথে আরেকটু অ্যাড করব, প্রস্রাবের সময় দেখবেন একটা দুর্গন্ধ আসে, প্রচন্ড পরিমাণে একটা দুর্গন্ধ আসে। তখনই কিন্তু বুঝতে হবে আমাদের শরীর ঠিকঠাক মতো আমাদের দেহে গ্লুকোজ এবং ইনসুলিনের কোনো একটা ডিসব্যালেন্স আসছে। যেমন ওই যে বললাম, যখন প্যানক্রিয়াস ইনসুলিন প্রোডাকশন করে না, তখন আমাদের শরীরের ভেতরে গ্লুকোজ কিন্তু প্রবেশ করছে না। তখনই আমাদের দেহে কিন্তু বিভিন্ন ধরনের, আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম আসছে। এর লক্ষণটা হচ্ছে বারবার প্রস্রাব যাওয়া, বারবার প্রস্রাবের সাথে দেখবেন একটা দুর্গন্ধযুক্ত প্রস্রাব আমরা একটা ফিল করতে পারবো, এবং তার সাথে প্রচন্ড পরিমাণে একদম টাইমে টাইমে শুধুই জল তেষ্টা পাবে, এবং ওজন কমে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া দুটোই হতে পারে, এবং দেহ দুর্বল হয়ে যাওয়া এবং ব্রেন ঠিক মতো কাজ না করা, এগুলি হচ্ছে লক্ষণ। ডায়াবেটিসে আমাদের তিনটি ডায়াবেটিস থাকে। এক হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং গর্ভকালীন ডায়াবেটিস এবং আদার টাইপস অফ ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিস শিশুদের বেশি হয়ে থাকে, টাইপ 1 ডায়াবেটিস শিশুদের বেশি হয়ে থাকে। ডায়াবেটিস 2, এবার আমরা আসবো টাইপ 1 ডায়াবেটিসটা বাচ্চাদের যেটা হয়, এবং টাইপ 2 ডায়াবেটিস শতকরা 95% মানে 95% এই ডায়াবেটিস বয়সকালে হতে পারে। 30-এর পরপরই, এবং বাচ্চাদেরও কিন্তু এই ডায়াবেটিসটা হতে পারে, কেননা বাচ্চারাও কিন্তু আজকের দিনে মোটা হয়ে যাচ্ছে বা আমাদের ওভার ওয়েটে ভুগছে, ম্যাল নিউট্রিশনেও ভুগছে অনেকে এবং ওভার ওয়েটেও অনেকে ভুগছে। টাইপ 1 ডায়াবেটিসটা একদম পার্টিকুলারলি বাচ্চাদেরই হচ্ছে, এবং টাইপ 2 ডায়াবেটিসটা শতকরা 95% মানে 95% এই ডায়াবেটিসটা বয়সকালে হতে পারে, এবং 30-এর পরপরও হতে পারে মানুষের, এবং বাচ্চাদেরও হচ্ছে এই ডায়াবেটিসটা, কেননা বাচ্চারাও কিন্তু ওভার ওয়েটের শিকার হচ্ছে এবং অনেকটা ব্যাড লাইফস্টাইলে চলে যাচ্ছে আজকের দিনের বাচ্চারা। গর্ভকালীন ডায়াবেটিস আমরা অনেকেই শুনেছি, যে অনেকেই জানি, যারা সদ্য মা হচ্ছেন বা যারা অলরেডি ইস্যু ক্যারি করছেন, অনেক সময় কি হয়, ডক্টরসরা বলে থাকেন যে ডায়াবেটিস আছে, এটার জন্য কিছু মানে কোনো কিছু মেডিসিন বা আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে। এই গর্ভকালীন ডায়াবেটিসটা কেন হচ্ছে? কারণ ব্যাড লাইফস্টাইল, প্রথমেই বলবো ব্যাড লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেও দেখুন, বাচ্চাদের যদি এই মুহূর্তে ডায়াবেটিস চলে আসে,
মানে ধরুন যে বাচ্চারা প্রচন্ড পরিমাণে মোটা হয়ে যাচ্ছে, একটা 7 বছরের বাচ্চারও ডায়াবেটিস আসতে পারে। আমার কাছে একজন আমার গেস্ট আছেন, মানে ক্লায়েন্ট আছেন, ওনারই বাচ্চারই 7 বছর বয়স, উনি বাচ্চাটি টাইপ 2 ডায়াবেটিসে আছে। তাহলে সেই বাচ্চাটি 7 বছর বয়সে তার ওয়েট শুনলে, মানে ওজন শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমি পরে সেটাকে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই গেল, এরকম অনেক মানুষ আছে আমাদের সাথে আসেন বা আমাদের সিস্টেমে আসেন, তো তাদেরকে ঠিকঠাক একটা গাইডে আমরা নিয়ে যাই। এই যে বাচ্চারা যে মোটা হয়ে যাচ্ছে তার প্রথম কারণ হচ্ছে ব্যাড লাইফস্টাইল। বাচ্চারা খেলছে না, বাচ্চারা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, এইভাবে মোবাইল ক্যারি করছে। বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলতে যাচ্ছে না, কারণ নেই তো কোথাও, সবই তো এখন ফ্ল্যাট, বড় বড় ইন্ডাস্ট্রি এসব হয়ে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চাদের একটুখানি হাঁটা চলা নেই, সবই একদম মুখের সামনে, ঠিক আছে। এখন অনলাইনে হয়ে গেছে, অনলাইনে যেটা ইচ্ছা করছে, কোনো স্ন্যাক্স, পিৎজা, বার্গার, এখন তো এগুলোই উঠেছে, চাউমিন, পাস্তা, ম্যাগি, বিভিন্ন ধরনের প্যাকেজিং জাতীয় ফুড, এগুলো কিন্তু বাচ্চারা ইনটেক করছে, মানে খাচ্ছে, যার কারণে বাচ্চাদের কিন্তু ওয়েট বেশি হয়ে যাওয়ার বা এই যে ফ্যাট বেড়ে যাচ্ছে, এই প্রবণতাটা চলে আসছে। তার সাথে সাথে ডায়াবেটিসও কিন্তু এসে যাচ্ছে। এরপরে আসছি গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভকালীন ডায়াবেটিসে কি হয়, গর্ভকালীন ডায়াবেটিসে আমরা সকলেই জানি যে তার আগে ডক্টরস চেক আপ করাতে হয়। ডক্টরস চেক আপের কাছে গেলেই কি করে না, ডায়াবেটিস আছে সেটা আসে, থাইরয়েড আসে, অনেক রকমের আসে। তো এটা কেন হচ্ছে, এটারও কিন্তু রিজন হচ্ছে ব্যাড লাইফস্টাইল, ব্যাড ফুড হ্যাবিট। ব্যাড ফুড হ্যাবিট কেন বললাম, কারণ প্রচন্ড মানে আনহাইজেনিক খাবার দাবার, রেস্টুরেন্টে খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, এগুলো করেই থাকি আমরা। আমি আমার কথা বলছি না, আদার্স যারা আছে সবার কথা, আমিও একদিন করতাম। সেখান থেকে আজকে কিন্তু পুরো নিজেকে চেঞ্জ করেছি ডে বাই ডে। নিজে যত শিখেছি তত নিজেকে চেঞ্জ করেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে তো লাইফস্টাইল কি, সকালে উঠেই ধরুন রান্নার লোক আছে, ঘরে পরিষ্কার করার লোক আছে। এখন আবার কি, সমস্ত কিছুটা মেয়েদের দাঁড়িয়ে বসে রান্না করার কোনো উপায় নেই, কারণ গ্যাস ওভেন, ইন্ডাকশন, কুকটপ, এখন আবার কুকটপ এসেছে। আমারও আছে, আমি বলছি না যে আমার নেই, কিন্তু চেষ্টা করতে হবে যতটা পারা যায় এই জিনিসগুলো থেকে দূরে থাকতে। কোন জিনিসগুলো, সেটা হচ্ছে ডাইনিং টেবিলে খাবার খাওয়া। প্রথমত মানে মহিলাদের জন্য বলবো, পুরুষদের জন্যও বলবো, সকলের জন্যই অন্তত একবার হলেও মেঝেতে বসে খাবারটা খান, এইভাবে ঝুঁকে বাবু হয়ে বসে খাবারটা খান। এবং আর্লি মর্নিং উঠুন, উঠে নিজেদের একটুখানি শরীর চর্চা, ইয়োগা, জুম্বা, যেটা হোক করুন। এবং তার সাথে সাথে সঠিক পুষ্টিকর খাবার এবং প্রপার ফুডটা দরকার। যেমন হচ্ছে সকালের ব্রেকফাস্টে আমরা অনেকেই পরোটা, লুচি, আলুর দম, অফিস যাচ্ছে পোহা, সুজি, হ্যাঁ, তারপরে অনেক কিছুই আছে, রুটি, ডিম ভাজা, এগুলো থাকে। সেটাকে চেঞ্জ করে একটা গুড ফুড হ্যাবিটে আসুন। সকালের ব্রেকফাস্টটা হবে খুবই ভালো এবং পেট ভরানো ব্রেকফাস্ট। কারণ ব্রেকফাস্টটা আমরা কি বলি, সকালের ব্রেকফাস্টটা হেভি করতে হয়, লাঞ্চটা তার থেকে একটু কম করতে হয় এবং ডিনারটা খুবই হালকা রাখতে হয়। এবং খিদের টাইমে 2 ঘন্টা অন্তর অন্তর স্ন্যাক্স কিছু, সেটা ভালো স্ন্যাক্স, প্যাকেট জাতীয় চিপস বা প্যাকেট জাতীয় কোনো কিছু ফুড নয়। এই জিনিসগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে। সকালে আর্লি মর্নিং উঠে একটু হাঁটাহাঁটি করা বা একটু শরীর চর্চা করা, ইয়োগা, জুম্বা, ওয়ার্কআউট, সমস্ত কিছু আছে। একটা গান চালিয়ে দিলাম, একটু শরীর চর্চা করে নিলাম, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে সকালের খাবারটাকে ভালো পুষ্টিকর খাবারে পরিণত করতে হবে এবং সেটা যাতে একটু হেভি হয় সকালের খাবারটা। তারপরে আমরা আসছি লাঞ্চে। লাঞ্চেও আমরা পরিমাণ মতো খাবার খাবো এবং বা আমরা কার্বোহাইড্রেট কম নেব, শাকসবজি, ফাইবার, প্রোটিন, এগুলো আমরা বেশি নেব। কার্বোহাইড্রেট কম নিয়ে ফাইবার, প্রোটিন, এগুলো আমরা বেশি খাবো। এটা গেল লাঞ্চে। এবং ডিনারেও আমরা কার্বোহাইড্রেট কম নেওয়ার চেষ্টা করব, প্রোটিন বেসটাকে বেশি রাখবো, সালাড বেশি রাখবো, তার সাথে সারা দিনের মধ্যে একবার টক দই রাখবো, প্রোবায়োটিকটা রাখবো। টক দই মানে প্রোবায়োটিক, আমরা জানি, প্রোবায়োটিকটা আমরা রাখবো। এগুলো আমরা করলে দেখবেন আমাদের
অনেক রকমের প্রবলেম থেকে কিন্তু আমরা বেরিয়ে আসবো। এবং আমার যে আগে জলের যে ভিডিওটা ছিল সেটাতে অবশ্য সবাই দেখতে পাবেন, এবং আমি হয়তো আবারও কোনোদিন সেটা নিয়ে ডিসকাস করব। তো সেটা নিয়েও একটু বলে দিই, সারাদিনে একটা নর্মাল মানুষের পার 20 কেজি ওয়েটে 1 লিটার জলের প্রয়োজন হয়, সেটা বাচ্চা থেকে বয়স্ক সকলের। পার 20 কেজিতে 1 লিটার জলের প্রয়োজন। এবং আপনারাই এবার হিসাব করে নেবেন আপনাদের ওয়েট অনুযায়ী, আপনাদের বডি প্যারামিটার অনুযায়ী আপনাদের কতটা জল প্রয়োজন। সেটা আপনাদের ওয়েটটা আগে চেক করে নেবেন, সেখান থেকে ক্যালকুলেট করে নেবেন পার 20 কেজিতে 1 লিটার জলের প্রয়োজন। আশা করছি এটা আমি বোঝাতে পারলাম। তো এরপরে আসছি, গর্ভকালীন ডায়াবেটিস হলো, এরপরে আসছি আদার্স টাইপ অফ ডায়াবেটিস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগের গুলোও ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এরপরে যাচ্ছে আদার টাইপস অফ ডায়াবেটিস। অন্য কোনো কারণে এবং বিভিন্ন রকমের ওষুধের কারণে কিন্তু এই আদার্স টাইপ অফ ডায়াবেটিসটা হয়ে থাকে, হচ্ছে। যেমন স্টেরয়েড ধরনের ওষুধ, যেটা পায়ে ব্যথা বা যে কোনো জায়গায় পেন হচ্ছে, হঠাৎ করে ওষুধের দোকানে গিয়ে আমরা বলে থাকি আমার এখানে একটু পেন হচ্ছে, বা আমার কোমরে একটু ব্যাক পেনে আছে, আমার একটু এখানে পেন হচ্ছে, তো আমাকে একটা মেডিসিন দিন যাতে সেটা আমরা রিলিফ পাই। এটা আমরা করে থাকি। সেখানে সেটাকে ব্যথাটাকে কমানোর জন্য নয় স্টেরয়েড জাতীয় ওষুধ দিচ্ছে, নয় অ্যান্টিবায়োটিক দিচ্ছে, যেটা হোক একটা করছে, স্টেরয়েড ধরনের একটা ওষুধ দিয়ে দিচ্ছে। সেখান থেকে আমাদের পায়ে ব্যথা, সেখান থেকে আমাদের শ্বাসকষ্ট, সেখান থেকে আমাদের চর্মরোগ, সেখান থেকে আমাদের মোটা হওয়া, সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম এসে যাচ্ছে। স্টেরয়েড জাতীয় মেডিসিন বা স্টেরয়েড জাতীয় ওষুধ কি ক্ষতি করতে পারে আপনারা একটু গুগল, এখন এআই, চ্যাটজিপিটি অনেক কিছু এসেছে, সেখান থেকে একটুখানি জেনে নেবেন। আমি সেই ডিসকাসে যাচ্ছি না, কারণ ওষুধ বিরোধী আমরা কিন্তু নই। তো চর্মরোগ, এবং আমাদের অনেক সময় কি হয়, এটা গেল তো পেন, মানে একটা আমাদের বডি পেনের উপর গেলাম। এরপরে আসছি বিভিন্ন ধরনের চর্মরোগ। ধরুন কোনো দাঁত, বা কোনো জায়গায় একটু চুলকানি, বা কোনো জায়গায় খসখস করা, বা ফর্সা হতে চাইছি, হোয়াইটনিং চাইছি, ট্যান রিমুভ চাইছি, অনেক ধরনের চাইছি। তো সেই জিনিসগুলোর থেকেও বেরোতে গেলে আমরা কি করছি, আমরা কিন্তু ডাক্তারের দ্বারস্থ হচ্ছি, এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্রিম, বিভিন্ন ধরনের মেডিসিন আমরা কিন্তু ইউজ করে থাকছি। সেখান থেকেও কিন্তু আমাদের চর্ম তো যাচ্ছেই, মানে স্কিন তো খারাপ হচ্ছেই, এবং তার সাথে সাথে আমাদের ভেতরটাও খারাপ হচ্ছে। ফর্সা হওয়ার জন্য কোনো মেডিসিন খেলে কিন্তু কেউ ফর্সা কোনোদিন হয়ে যায়নি, সেটা আমার জানা নেই, বা আপনাদের কারো যদি জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন যে ফর্সা হওয়ার জন্য, হোয়াইটনিং হওয়ার জন্য কোনো মেডিসিন খেলে সেটা হয়, বা কোনো ওষুধের দ্বারস্থে আমাদের সেটা হয়। সেটা যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমার জানা নেই। এরপরে আসছি মোটা থেকে রোগা হওয়া এবং রোগা থেকে মোটা হওয়া। মোটা থেকে রোগা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ, বিভিন্ন ধরনের জিনিস আমরা ইউজ করে ফেলছি, সেটা আমরা নিজেরা জানিও না এবং নিজেরা সার্চ করে দেখিও না যে ভালো কোনটা আমাদের শরীরের জন্য হতে পারে এবং খারাপ কোনটা আমাদের শরীরের জন্য হতে পারে, এটা আমরা দেখছি না। এবং রোগা থেকে মোটা হওয়া, আমার মেয়ের এই দুর্বলতা, আমার মেয়ের ওই দুর্বলতা, বা আমার ছেলের, আমার হাজবেন্ডের, বা আমার অনেকের হতে পারে। সেখানে কি করছি, আমরা ভিটামিন যুক্ত মেডিসিন তাদেরকে খাইয়ে দিচ্ছি, বা ডক্টরের কাছে যাচ্ছি, বিভিন্ন ধরনের মেডিসিন আমরা নিয়ে আসছি, ডক্টর প্রেসক্রাইব অনুযায়ী আমরা কিন্তু খাচ্ছি। কিন্তু সেগুলো যখন খাবেন বা ইউজ করবেন, আমার একটাই রিকোয়েস্ট, সেটা অবশ্যই কিন্তু একবার সার্চ করে সেটা কি বলতে চাইছে সেটা একবার দেখে নেবেন। এখন সবই এসে গেছে এআই এর যুগ, আপনি বাংলায় লিখলে বাংলায় আপনাকে ট্রান্সলেট করে দেবে, ইংলিশে লিখলে ইংলিশেও ট্রান্সলেট করে দেবে, এবং হিন্দিতে লিখলে হিন্দিতেও ট্রান্সলেট আপনি পেয়ে যাবেন। তো এটা একটুখানি করে নেবেন। আমরা নিজেরা বুঝতে পারি না যে কোনটা ভালো আমাদের শরীরের জন্য, কোনটা খারাপ। নিজের শরীরের জন্য নিজে না বুঝে 100টা লোকের সাথে কথা বলতে যায় যে এটা কি করব, ওটা কি করব। যে যেটা নিয়ে বেশি কাজ করে তার সাথে সেটা নিয়ে বেশি ডিসকাস করতে হয়। এই জিনিসটা নিয়ে এই টপিকটার পরে আসছি। তো এগুলো কাদের হচ্ছে, টাইপ অফ ডায়াবেটিস বয়সকালীন, ভালো করে শুনবেন। আদার্স টাইপ অফ ডায়াবেটিস কাদের হচ্ছে, বয়সকালীন, যারা বয়সে একটা পরিণত হচ্ছে, বয়সকালীন যাদের ওজন বেশি, বয়স বেড়ে গেলে বয়সের সাথে সাথে ওজনও বৃদ্ধি হচ্ছে, এবং বয়স কম থাকলেও যাদের ওজন বৃদ্ধি হচ্ছে
তাদের যার বিএমআই লেভেল 23-এরও বেশি, আমাদের বিএমআই লেভেল থাকা উচিত 18.1 থেকে 20.1 পর্যন্ত। বিএমআই লেভেল যে কোনো মানুষের 18.1 থেকে বর্ডার লেভেল হচ্ছে 20.1। তো সেখানে যদি বিএমআই লেভেল 23-এরও বেশি হয় তাদের কিন্তু আদার্স টাইপ অফ ডায়াবেটিস আসতে বাধ্য। সমীক্ষা হু অনুযায়ী আমরাও তো হু অনুযায়ী চলি, আমাদের হু অনুযায়ী এই রিপোর্ট বা এই সমীক্ষা কিন্তু এসেছে। এবং যারা হাঁটাহাঁটি কম করছেন, যারা যথেচ্ছভাবে জাঙ্ক ফুড খাচ্ছেন, যারা একটুখানিও শরীরচর্চা না করছেন, তাদের কিন্তু আদার্স টাইপ অফ ডায়াবেটিস আসতে বাধ্য। যারা অনেক বেশি ঘুমান, অতিরিক্ত পরিমাণে ঘুমান, 6 থেকে 7 ঘন্টা বা 7 থেকে 7.5 ঘন্টা আমাদের একটা মানুষের ঘুমানো উচিত। তো সেখানে আমরা কি করি? অনেকেই আছি বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছি, বেলা 1টা পর্যন্ত ঘুমাচ্ছি, আর লেট নাইট শোয়া 2টো 3টে। আমি রাত জেগে পড়াশোনা করি, আমি রাত জেগে কাজ করি, রাত জেগে মোবাইল ঘাঁটি, রাত জেগে অনেক কিছু করি। তো সেটাই আমি যাব না, কে কি করছে কে কি না করছে সেটা তো আমি দেখতে যাই না, তো সেখানে আমি যাচ্ছি না। অনেক রাত করেই কিন্তু আমরা অনেকেই শুই। 100%-এর মধ্যে 80% লোক অনেক রাত করে শোন, অনেক রাত করে খাবার খাচ্ছেন এবং অনেক দেরিতে উঠছেন। আর এখন ওই যে একটা সিস্টেম হয়েছে রিমোট, আমাদের যে হয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম, 6 দিনের মধ্যে 4 দিন ওয়ার্ক ফ্রম হোম, 2 দিন যেতে হচ্ছে। এবং যাদের প্রত্যেক দিন যেতে হয় তাদের কথা আলাদা, আমি সবাইকে বলছি না। যাদের প্রত্যেক দিন যেতে হয় তাদেরও লাইফস্টাইলে অনেক রকম ভুল থাকে, সেগুলোতেও আসছে। তো এইগুলো হচ্ছে যারা কম ঘুমান তাদের জন্যও হতে পারে, যারা বেশি ঘুমাচ্ছেন তাদের জন্যও হতে পারে। কম ঘুমালেও অনেক রকম প্রবলেম আসে, বেশি ঘুমালেও অনেক রকম প্রবলেম আসে। ঘুম নিয়েও একদিন আমি আলাদা একটা টপিক সবার সাথে আলোচনা করে দেব। তো এই গেল আজকে ডায়াবেটিসের টপিক। এরপরে আসছি, এই যে আমি একটু আগে বলছিলাম যে যাদের ওজন বেশি বা যারা বিএমআই লেভেল কম বা বেশি তাদের কি হতে পারে। ওজন বেশি কখন হয় তার সেটা একটু জানতে হবে। যখন আমাদের বিএমআই লেভেল হাই হয়ে যায়, মেটাবলিজম কমে যায়, মেটাবলিজম আমাদের শরীরের সাথে সাথ দেয় না, তখনও কিন্তু বিএমআই লেভেল কমে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ফ্যাট কিন্তু আমাদের শরীরে বেশি বাসা বাঁধছে। এরপরে আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে রাত্রে একটু আগে মানে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন। 9টার মধ্যে বা 9:30, 10-15-এর মধ্যে ডিনারটা যাতে কমপ্লিট হয় সেটা সকলেই একটু খেয়াল রাখবেন। এবং শুধু অ্যাডাল্টদের জন্য বলছি না, বাচ্চাদের জন্যও বলছি। এবং আজকের দিনে বাচ্চাদের যে একটা মেন প্রবলেম সেটা হচ্ছে রাত্রে ঘুমাতে চায় না, তার জন্য মায়েদের শরীর খারাপ হচ্ছে, বাবাদের শরীর খারাপ হচ্ছে, ফ্যামিলিতে আরো যারা মেম্বার আছে তাদের শরীরও খারাপ হচ্ছে। বাচ্চাকে ছোট থেকেই তাকে ইউজ টু করতে হবে যে তোমাকে এই টাইমে ঘুমাতে হবে। একটা বাচ্চা যখন বাচ্চা থেকে বড় হয়, একদিনেই তো বড় হয়ে যায় না, বাচ্চা থেকে আস্তে 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 আমাদের পরিচর্যাতেই কিন্তু বাচ্চারা বড় হয়ে উঠছে। তাকে সেইভাবেই আমাদের ট্রেন করতে হবে যে এই টাইমের মধ্যেই, একটা পর্যাপ্ত টাইমের মধ্যেই কিন্তু ঘুমানো উচিত। সেটা করলেই দেখবেন আমাদের শরীরও ঠিক থাকবে, বাকি ফ্যামিলি যারা আছে পরিবারে তাদের শরীরও ঠিক থাকবে এবং বাচ্চার হেলথও কিন্তু ঠিক রাখা যাবে। এটা আপকামিং মায়েদের জন্য বললাম, যারা এখন মা আছেন সকল মা বোনেদের বললাম যে এই জিনিসগুলো করুন। আস্তে আস্তে দেখবেন যে ফ্যামিলির যারা আদার মেম্বার্স আছেন তাদেরও শরীর ঠিক থাকবে, আমাদের মেয়েদেরও মহিলাদেরও শরীর ঠিক থাকবে এবং বয়স্ক যারা আছে, বাচ্চা যারা আছে তাদের শরীরও ঠিক থাকবে যদি আমরা নিজেদের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে পারি, গুড লাইফস্টাইলে আনতে পারি, গুড ফুড হ্যাবিটে আনতে পারি এবং ভালোভাবে যদি জীবনটাকে কাটাই, কোনো রকম কোনো মেডিসিনের প্রয়োজন পড়বে না। আমি 10 বছর রানিং চলছে, আমার বাড়িতে বলুন, আমার নিজে বলুন, আমার যারা ফ্যামিলি মেম্বার আছে বলুন, খুব বিশেষ দরকার না পড়লে ডক্টর ভিজিট কিন্তু আমাদেরকে করতে হয় না। একদম অরিজিনালি বললাম, একদিন আমার হোম ট্যুর আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা কভার খুলে, প্রত্যেকটা ড্রয়ার খুলে দেখাবো, কোনো জায়গায় কোনো মেডিসিন পাবেন না। আমি মেডিসিনের বিরোধী নই, আমি আবারও বললাম, বা আমরা মেডিসিনের বিরোধী নই। আমরা এটাই চাই
মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারে এবং সঠিক পুষ্টিকর খাবার, প্রপার ফুড, প্রপার নিউট্রিশনটা যাতে পেতে পারে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো লাস্ট আমার একটাই কথা আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়া, নিজেদের লাইফস্টাইল, নিজেদের ফুড হ্যাবিট, নিজেদের যে ব্যাড লাইফস্টাইল, ব্যাড ফুড হ্যাবিট, সেটাকে চেঞ্জ করুন আস্তে আস্তে। সেই নিয়ে আরেকদিন একটা টপিক আলোচনা করব যে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, সকলের সাথে শেয়ার করব। তো চেঞ্জ করুন, যেটুকু বললাম সেটুকুই চেঞ্জ করুন, দেখবেন নিজেদের অনেক রোগ মুক্ত থাকবেন নিজেরা এবং হ্যাপি থাকবেন, মুখে হাসি থাকবে। এটাই, আর কিছু না। তো থ্যাংক ইউ সকলকে। ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে এখান পর্যন্তই। অন্য একদিন অন্য একটা টপিকে আপনাদের সাথে আলোচনা করব। বাই বাই।